এখন তো তোমার আমার কোনো কথাই ভালো লাগে না। হ্যাঁ, ভালো লাগার তো কথা নয় এখন। মনের অবস্থা তো নেই ভালো লাগার মতো। কি করে ভালো লাগবে? চোখের সামনে একটা যুদ্ধ দেখে এলাম, সেই যুদ্ধটা এখনো চলছে, থামেনি। এই যুদ্ধটা যতক্ষণ না শেষ হচ্ছে, যতক্ষণ না এক পক্ষ জয়ী হচ্ছে, ততক্ষণ কোনো শান্তি নেই। যুদ্ধে আমার মামুনিই জিতবে আমি জানি। তোমার কথাই যেন ঠিক হয় বাবা, এটাই যেন সত্যি হয়। তোমার মামুনির জেতার উপর অনেকের জেতা নির্ভর করছে। তোমার কথাই যেন ঠিক হয়। ঠিক বুঝলাম না অনুজ। আমি তোমার সঙ্গে কথা বলেছি, আমি তো পুবলুর সাথে কথা বলছি। না, আমি যখন এখানে দাঁড়িয়ে আছি তখন তো আমারও জানতে ইচ্ছে করতেই পারে। গুড্ডি ইজ অ্যান ইন্সপিরেশন। গুড্ডির জয় মানে আরো অনেক মহিলার জয়, আরো অনেক মেয়ের জয়। গুড্ডির বেঁচে থাকা মানে আরো অনেক মেয়ের বেঁচে থাকা। বুঝতে পেরেছো? তুমি প্রতিজ্ঞা করেছিলে অনুজ, তারপরেও তুমি তোমার প্রতিজ্ঞা রাখছো না। তুমি এমন এমন কথা বলছো যাতে মনে হচ্ছে এই পৃথিবীতে মহামানবী একমাত্র এই গুড্ডি, আর আমরা সব বানের জলে ভেসে এসেছি। তোমার এইটুকুনি সেন্স নেই যে তুমি কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো। তুমি আমার সামনে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি গুড্ডির প্রশংসা করে যাচ্ছ, গুড্ডিকে মহান প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছো। আর কত সহ্য করব? আমিও চাইছি যে যুদ্ধে কোনো একটা পক্ষ জয় ঘোষণা করুক। আর আমি চাই না যে গুড্ডি জিতে যাক। অনেক জিতেছে, এবার অন্য পক্ষ জিতুক, তাহলে অন্তত আমার জীবনে শান্তি নেমে আসবে। আমি স্নানটা করে আসি বাবা। আমি কিন্তু আজকে বিছানায় অপেক্ষা করব। আমি আজকে তোমাকে জড়িয়ে ঘুমাবো। তাই হবে বাবা, তাই হবে। কখনো না, তোমার আবদারের কোনো শেষ নেই না। আর অনুজ, বলছি তুমি তো ভাত রুটি কি খাবে না? আমি তোমার জন্য একটু দুধ গরম করে আনবো। থাক না শিরিন, এই তো এত কথা বললে, পেট ভরে গেছে। আর ছেড়ে দাও এসব। কেন? ভালো লাগছে না, এত কিছুর মধ্যে ছিলাম, আর ভালো লাগছে না কিছু। অনুজ, তুমি খেলে তো আর গুড্ডি মরে যাচ্ছে না। একটু কিছু খাও, কারণ তোমার বেঁচে থাকা সুস্থ থাকাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। গুড্ডি মরে যাবে? কত সহজে বলে দিলে কথাটা। এত সহজে বলতে পারলে কি করে শিরিন? গুড্ডি মরে যাবে? আমি তোকে জন্ম থেকেও দেখিনি, তুমি আগে ওকে ছোটবেলা থেকে দেখেছো। আরে মানছি তোমার সঙ্গে ওর স্বার্থের সংঘাত আছে, তারপরেও ওর বড় হওয়াতে যদি মনে করে থাকো যে তোমার একটু অবদান আছে, তারপরেও তুমি এটা বলতে পারলে? তোমার মুখ থেকে কথাটা বেরোলো কি করে পারো? ইনাফ ইজ ইনাফ অনুজ, আমার আর ভালো লাগছে না। এবার বাকি রাতটুকু তো ঘুমাবো নাকি? তুমি তো ঘুম থেকে উঠে গুড্ডির কাছে চলে যাবে, আমাকে তো সংসারের দেখভালটা করতে হয়। সত্যি কি আমার সংসারে দেখভাল করার মতো কিছু আছে শিরিন? 7-8 জন লোক রাখা আছে, তাই তো সব কাজ করে। তোমাকে বলা হয়েছে শুধুমাত্র পুবলুর যদি একটু তুমি টেক কেয়ার করো, ও যদি একটু ওর মাকে পায়। তাও তো ওর জন্য 2 জন রাখা আছে। এইটুকু যদি না করো, তোমার আর কাজটা কি? অনেকবার বলেছি, আবারও বলছি, একটু কাজের মধ্যে থাকো, এই সমস্ত নেগেটিভ থট তোমার মাথা থেকে বেরোবে। আমি নেগেটিভ থট করছি তোমাকে কে বললো? কে আর বলবে? আমিই বলছি। এই ঘরে আর কেউ আছে বলার মতো? এই যে কথায় কথায় বলছো না গুড্ডির মৃত্যুর কথা, এটা তাহলে এত সহজে, এত অবলীলায় তুমি বলতে পারবে না। আমি কথায় কথায় গুড্ডির মৃত্যুর কথা বলছি না অনুজ, কিন্তু আমি বাস্তবটা মেনে নিতে জানি। গুড্ডির যে কন্ডিশন এখন, ও নাও সার্ভাইভ করতে পারে, সেটা হয়তো তুমি মেনে নিতে পারছো না। কিন্তু আমার মধ্যে এইটুকুনি বাস্তবিকতা আছে বলে আমি এটা এখন মেনে নিতে পারছি। শুধু এইটুকুনি পার্থক্য তোমার আর আমার মধ্যে। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই। গুড্ডি মরবে না শিরিন। মামুনি আবার আমার কাছে আসবে, আমাকে ভালোবাসবে, আমাকে গল্পও বলবে। এসব হলে তো ভালোই হয়, কিন্তু অনেক সময় আমরা অনেক বেশি আশা করে ফেলি তো। যদি ওই ভরসার আশাটুকুই জীবনে সবসময় থাকে,
আমি ভাবছিলাম কালকে একবার গুড্ডিকে দেখতে যাব। তোমরা হয়তো ভাবো যে আমার দয়া মায়া একদমই নেই, কিন্তু তোমরা ভুল ভাবো। আমার মধ্যেও যথেষ্ট দয়া মায়া আছে, কিন্তু সকলের প্রকাশ তো আর একরকমের হয় না। জন্ম থেকে দেখেছি বলেই কালোকে দেখতে যাওয়াটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। কর্তব্য? হ্যাঁ, আপাতত শুধুই কর্তব্য। কারণ আমি যদি এখন বলি তোমাদের যে গুড্ডিকে ভালোবাসি বলে আমি গুড্ডিকে দেখতে যাচ্ছি, তাহলে হয়তো গুড্ডি কথাটা বিশ্বাস করবে না। তোমাদের কথা তো ছেড়েই দিলাম। তো আপাতত এই কর্তব্য কথাটা বলাটাই শ্রেয়। যা ভালো বোঝো করো, আমার এসব ব্যাপারে কথা বলতে ভালো লাগছে না, খুব টায়ার্ড। আমি স্নান করে আসছি। এতদিন ছিলাম না একরকম, ঘরে ফিরতে না ফিরতে এমন একটা দুর্যোগ। আরে বাবা, তুমি নিজেকে দোষ দিচ্ছ কেন? তোমার কিসের দোষের মধ্যে? এসব ভুল ভেবো না। দেখো, গুড্ডি যে কাজটা করে সেটা খুবই বিপজ্জনক, সেটা আমরা সকলেই জানি, গুড্ডিও জানতো। কিন্তু হ্যাঁ, আমার ধারণা হয়তো গুড্ডি চাইলে আরেকটু সাবধানতা নিতেই পারতো, জানি না। মা, আমার এত গিল্ট ফিলিং হচ্ছে না যে কি বলবো। কেন? ও একা বেরিয়ে গেল, আমি একবার জানতেও চাইলাম না ওর ঠিকঠাক প্রোটেকশন নিয়েছি কিনা। আমি কি করবো আমি বুঝতে পারছি না। অনুজ, কতক্ষণ হয়ে গেল দেখো, কোনো খবর আমরা পাচ্ছি না। আমি জানি একটা রিস্ক ফ্যাক্টর আছে, বড় রিস্ক ফ্যাক্টর রয়েছে। ওর এতটা ব্লিডিং হয়ে গেছে, কি করবো? আমার ভীষণ নার্ভাস লাগছে, আমি বুঝতে পারছি না কি করবো। আমার মনে হয় ভেতরে অপারেশন চলছে, আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। ডক্টর যতক্ষণ এসে আমাদের কিছু ইনফর্ম করছে, আমরা তো কিছু করতে পারবো না, আমাদেরকে অপেক্ষাই করতে হবে। তুমিও তো কিছু খাওয়া দাওয়া করোনি, তোমাকে দেখে খুব একটা সুস্থও লাগছে না। দেখো, শরীরটা তো ঠিক রাখতে হবে, যাও কিছু খেয়ে দিয়ে নাও। গুড্ডির পাশে থাকতে গিয়ে তোমরা যদি শরীর খারাপ করে ফেলো, কি করে হবে বলো তো? না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। ঠিক যে নেই সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে পিকলু। ঠিক আমরা কেউই নেই। তোমার একটা দুর্যোগ যে ঘটতে পারে সেটা তো স্বপ্নেও কেউ ভাবেনি আমরা, না? আমার ছেলেটা এত বছর বাদে একটু থিতু হলো, ভালোবেসে দুজনে মিলে সংসার করলো। এখন যদি সংসারটা না টেকে, মা, কি করি বলতো জিৎ? আমি তো চাইছি না এই খারাপ কথাগুলো বলতে। চারদিকটা কিরকম যেন অন্ধকার হয়ে যাচ্ছে, কোনো আশা ভরসা তো আমি দেখতে পাচ্ছি না। ডাক্তারবাবুরাও তো কোনো আশা ভরসা কিছু দিতে পারলেন না। কি হবে বলতো জিৎ? তোর মনটা শক্ত করতে হবে। প্লিজ চুপ করো, প্লিজ চুপ করো। যতক্ষণ আশা আছে ততক্ষণ কিছু বলো না, প্লিজ। আমি তোমাকে একটা কথা বলছি আন্টি, মিলিয়ে নিও আমার কথাটা। গুড্ডি এইভাবে চলে যেতে পারে না, গুড্ডি এভাবে চলে যাবে না। আমরা কেউ এত বড় অন্যায় করিনি যে ওপরওয়ালা আমাদের সঙ্গে এই অন্যায়টা করবেন। এটা হতে পারে না যে গুড্ডি আমাদেরকে নিঃস্ব করে দিয়ে চলে যাবে। না, আমি আসলে বলতে চাইছি, এরকম একটা কাজ তো করতে পারে না, তাই না? আর পুবলু এটুকু একটা ছোট বাচ্চা, ওর কি দোষ বলো তো? তার তো কোনো দোষ নেই বলো, সে তো মন প্রাণ দিয়ে ভালোবেসেছে, নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, তার তো কোনো চাওয়া পাওয়া নেই।